নমস্কার, আমি ডক্টর এস এ মল্লিক, আমি জেনারেল ফিজিশিয়ান। তো আজকে আমরা একটা হরমোন রিলেটেড রোগ নিয়ে আলোচনা করব, এন্ডোক্রিন প্রবলেম, থাইরয়েড প্রবলেম। তার মধ্যে হাইপোথাইরয়েডিজমটা আজকে আমরা আলোচনা করব, হাইপারথাইরয়েডিজমটা একটা অন্যদিন আলোচনা করব। তো হাইপোথাইরয়েডিজম কি? হোয়াট ইজ হাইপোথাইরয়েডিজম? হাইপোথাইরয়েডিজম হচ্ছে আমাদের গলায় যে থাইরয়েড গ্ল্যান্ড আছে না, আমাদের গলায় একটা গ্ল্যান্ড আছে, এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। এটা ওই আমাদের ভোকাল কর্ড মানে ভয়েস বক্সের সামনে থাকে এবং উইন্ড পাইপ এটাকে এমব্রেস করে থাকে, মানে এটাকে হাগ করে থাকে বলি, মানে এটাকে জড়িয়ে ধরে থাকে সামনে, প্রজাপতির মতো দেখতে, বাটারফ্লাই শেপেড। এটা এই গ্ল্যান্ডটা থাইরয়েড হরমোন সিনথেসিস করে। এই থাইরয়েড হরমোন আমাদের বডিতে খুব প্রয়োজন, খুব দরকারি একটা হরমোন। অনেকগুলো তার ফ্যাক্টর আছে, মানে T3 T4 এরকম আলাদা আলাদা থাইরয়েড হরমোন আছে, সেগুলো আমি আস্তে আস্তে বলবো, পুরোটাই আপনাদের বুঝিয়ে দেবো। এই হরমোন তৈরি করতে হেল্প করে। যখন এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোন কম বেরোয়, তার যে সিমটম, তার যে বডিতে প্রতিক্রিয়া, এই সবটাকে মিলে বলে হাইপোথাইরয়েডিজম। তাহলে হাইপোথাইরয়েডিজম হচ্ছে হাইপো ফাংশনিং অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড অ্যান্ড লেস সিক্রিশন অফ থাইরয়েড হরমোন, এটাকে হাইপোথাইরয়েডিজম বলে। আমরা যখন খাবার খাই তার মধ্যে আয়োডিন থাকে, সেই আয়োডিনটা থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে ব্লাডের মাধ্যমে পৌঁছায়। এখন ব্রেনে পিটুইটারি, ব্রেনের নিচে একটা গ্ল্যান্ড থাকে, তার নাম হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড বা পিটুইটারি গ্রন্থি। তার সামনের পার্ট থেকে মানে অ্যান্টিরিয়ার পিটুইটারি থেকে TSH বলে একটা কেমিক্যাল বেরোয়, যেটা থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে এবং সেখান থেকে তারপরে T3 এবং T4 এই দুটো হরমোন বেরোয়। তো এই পুরো সিস্টেমটা কাজ করার জন্য আমাদের তাহলে কি কি ফাংশনিং থাকতে হবে? আমাদের পিটুইটারি ফাংশনিং থাকতে হবে, যাতে কি TSH বলে ওই কেমিক্যালটা বেরোয়, যেটা আমার থাইরয়েডকে স্টিমুলেট করে এবং থাইরয়েড হরমোনসগুলো বেরোয়। তার জন্য থাইরয়েড গ্ল্যান্ডকেও ঠিক থাকতে হবে এবং র মেটেরিয়াল, কাঁচা মাল থাইরয়েড হরমোন তৈরি করার জন্য আয়োডিন, আরও কিছু প্রোটিন, সেগুলো আমাদের বডিতে অ্যাডিকুয়েটলি থাকতে হবে। তাহলে থাইরয়েড কখন কম সিনথেসিস হয় বা কখন হাইপোথাইরয়েডিজম হতে পারে আপনারাই বুঝতে পারছেন। যে পিটুইটারি যখন লেস ফাংশনিং হবে, পিটুইটারি যখন কাজ করবে না, মানে অ্যান্টিরিয়ার পিটুইটারি থেকে যখন TSH কম বেরোবে, অথবা থাইরয়েড গ্ল্যান্ডের যখন কোনো পার্টিকুলার থাইরয়েড গ্ল্যান্ডেরই অসুখ হবে, অথবা বডিতে আয়োডিন কম গেল, তাহলে আয়োডিন ডেফিসিয়েন্সিতেও হাইপোথাইরয়েডিজম হতে পারে। যে কোনো মানুষ মানে জেন্ডার, এজ, এথনিসিটি তিনটেতেই হাইপোথাইরয়েডিজম দেখা যায়। মানে যে কোনো বয়সে হাইপোথাইরয়েডিজম হতে পারে, যে কোনো জেন্ডারে, পুরুষ বা মহিলা সবারই হাইপোথাইরয়েডিজম হতে পারে, যে কোনো এথনিসিটি সারা পৃথিবীতে, মানে এশিয়ান হোক, আমেরিকান হোক, হিসপ্যানিক, যত রকম এথনিসিটি আছে সবার হাইপোথাইরয়েডিজম হতে পারে। তবে সাধারণত দেখা গেছে মহিলাদের যারা 60 বছরের কাছাকাছি, এদের বেশি হাইপোথাইরয়েডিজম দেখা যায়। আর দেখা যায় প্রেগনেন্সিতে হাইপোথাইরয়েডিজম বেশি দেখা দিতে পারে। আজকাল অনেক কম বয়সে ডিউ টু মেনি ফ্যাক্টরস, মেনি সোশিও ইকোনমিক এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে হাইপোথাইরয়েডিজম দেখা যাচ্ছে। আমরা এতক্ষণ বললাম হাইপোথাইরয়েডিজম হচ্ছে হাইপো ফাংশনিং অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, হাইপারথাইরয়েডিজম হচ্ছে হাইপার ফাংশনিং অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। মানে যখন থাইরয়েড হরমোন বেশি পরিমাণে বেরোচ্ছে তখন সেটাকে হাইপারথাইরয়েডিজম বলে। হাইপোথাইরয়েডিজম যা যা করে, হাইপারথাইরয়েডিজম তার উল্টো উল্টো করে। যেমন হাইপোথাইরয়েডিজমে আমাদের ওজন বাড়ে, হাইপারথাইরয়েডিজমে আমাদের ওজন কমে, হাইপোথাইরয়েডিজমে আমাদের লিথার্জি হয়, মানে আমাদের ঘুম ঘুম পায়, হাইপারথাইরয়েডিজমে মানুষ একটু ওভার অ্যাক্টিভ থাকে, হাইপোথাইরয়েডিজমে কোল্ড ইনটলারেন্স হয়, মানে আমাদের ঠান্ডা ঠান্ডা লাগে, হাইপারথাইরয়েডিজমে আমাদের গরম গরম লাগে, হাইপোথাইরয়েডিজমে আমাদের পালস রেট কমে যায়, হাইপারথাইরয়েডিজমে আমাদের পালস রেট বেড়ে যায়। সব কিছু উল্টো উল্টো হয়। তো হাইপোথাইরয়েডিজম একটা আলাদা ক্লিনিক্যাল এন্টিটি, হাইপারথাইরয়েডিজম একটা আলাদা ক্লিনিক্যাল এন্টিটি, দুটোই একই থাইরয়েডের অসুখ নয়। হাইপোথাইরয়েডিজমে আমাদের বডির অলমোস্ট অল অর্গানস অ্যাফেক্টেড হতে পারে। আমাদের ঘুম ঘুম পায়, লেথার্জি হয়, মানে সারাক্ষণ টায়ার্ডনেস থাকে, বডি মাসল স্প্যাজম হতে পারে, কনফিউশন হতে পারে, ফরগেটফুলনেস হতে পারে, আমরা ভুলে যাই, কোনো জিনিস মনে করতে পারছি না, সামনে রাখা আছে, খুঁজছি সেই জিনিসটা কোথায় গেল,
থাইরয়েড হয়নি তো আপনার, তখন আমাদের মাথায় খেয়াল রাখতে হবে আপনার থাইরয়েড হতে পারে। চুল উঠে যায়, চামড়া খসখসে হয়ে যায়, এটাকে বলে টোড স্কিন। চামড়া খসখসে, নর্মাল আমাদের স্কিন যেরকম স্মুথ থাকে সেরকম থাকে না, একটু খসখসে হয়ে যায়। আমাদের কনফিউশন, ভুলে যায়, ফ্রগস ব্রেন বলে সেটাকে, ব্যাঙের মতো, মানে এক জায়গায় চুপ করে বসে আছি, চোখটা আধো বন্ধ করে, ভাল লাগছে না কাজ করতে, উইক হয়ে গেছি, চুল পড়ে যাচ্ছে। অনেক চুল ছিল, হঠাৎ করে দেখি চুলগুলো সামনের দিকে ফাঁকা হয়ে গেছে, মাথার মাঝখানে চুল নেই। এগুলো হাইপোথাইরয়েডিজমের ফিচার। সব কিছু ঠিকঠাক চলছিল, এখন সকালবেলা উঠে পেট পরিষ্কার হয় না, অনেকক্ষণ পটি করতে বসে থাকতে হয়, কনস্টিপেশন হচ্ছে, এগুলো হাইপোথাইরয়েডিজমের ফিচার। আর কোলেস্ট্রলের প্রবলেম হতে পারে, তার জন্য বুক ধড়ফড় হয়, ব্লাড প্রেশার বাড়তে পারে। হাইপোথাইরয়েডিজম থাকলে অনেক সময় ডায়াবেটিস তার সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে, ব্লাড সুগার হয়েছে কিনা সেটা খেয়াল রাখতে হয়। মোস্টলি দেখা গেছে মেজরিটি অফ হাইপোথাইরয়েডিজম অটোইমিউন, মানে আমাদের রক্ত বিদ্রোহ শুরু করে দিয়েছে থাইরয়েড গ্ল্যান্ডের এগেনস্টে, মানে থাইরয়েড গ্ল্যান্ডের ডিস্ট্রাকশন হচ্ছে, থাইরয়েড অনেক কম তৈরি হচ্ছে, থাইরয়েড হরমোন অনেক কম তৈরি হচ্ছে। এটাকে বলে অটোইমিউন থাইরয়েডাইটিস বা হাশিমোটোস থাইরয়েডাইটিসও বলে, এটাকে ক্রনিক লিম্ফোসাইটিক থাইরয়েডাইটিসও বলে। একই রোগের আলাদা আলাদা নাম। মোস্টলি হাশিমোটো থাইরয়েডাইটিস কী করে ডায়াগনোসিস হবে? ব্লাড টেস্ট করলে দেখা যাবে TSH বেশি, T3 T4 কম, আর কিছু থাইরয়েড অ্যান্টিথাইরয়েড পারঅক্সিডেজ অ্যান্টিবডি, অ্যান্টিথাইরোগ্লোবিলিন অ্যান্টিবডি, এগুলো অ্যান্টিবডিগুলো পজিটিভ আসতে পারে, সেগুলোতে ডায়াগনোসিস হবে। আরও কিছু কিছু রোগ আছে সেগুলোতে থাইরয়েড প্রবলেম হয়। আসলে থাইরয়েডের যে কজটা দুটো ভাগে আমরা ভাগ করে দিতে পারি, একটা প্রাইমারি কজ, প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, আর একটা সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। প্রাইমারি হাইপোথাইরয়েডিজম হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের ইটসেলফ থাইরয়েড গ্ল্যান্ডের কজ হতে পারে, যেমন অটোইমিউন থাইরয়েডাইটিস যেটা এক্ষুনি বললাম, হাশিমোটোস থাইরয়েডাইটিস, অথবা গয়টার, বা থাইরয়েডে কোনো ম্যালিগন্যান্সি হলো কি না, বা আয়রন ডেফিসিয়েন্সি। আর সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম কোনটা? যদি পিটুইটারি গ্ল্যান্ডের কোনো অসুখ হয়, কোনো কারণে পিটুইটারি গ্ল্যান্ড নষ্ট হয়ে গেছে, কাজ করছে না, সিহান সিনড্রোম, আরও অনেক রোগ আছে, পিটুইটারি গ্ল্যান্ড থেকে TSH বেরোচ্ছেই না, এটা হচ্ছে সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। এগুলো ডাক্তাররা ঠিক করবেন। মোটামুটি একটা আপনাদের আউটলাইন দিয়ে রাখলাম যাতে আপনাদের বোঝার সুবিধার জন্য, ব্যাপারটাকে খুব কঠিন করে বলছি না, মানে আরও অনেক কিছু এই ব্যাপারে বলার আছে, কিন্তু যেটুকু বললে আপনাদের সুবিধা হবে সেটুকুই বলছি। প্রেগনেন্সিতে যে কটা হাইপোথাইরয়েডিজম দেখা গেছে, মোটামুটি 90% আপনি ধরে রাখবেন সেটা অটোইমিউন থাইরয়েডাইটিস হয়। খুব ইম্পর্টেন্ট, কিন্তু প্রেগনেন্সিতে থাইরয়েড যদি ডিসফাংশন থাকে, হাইপোথাইরয়েডিজম থাকে, তাহলে সেই থাইরয়েডটা ওষুধ খেয়ে কন্ট্রোল করা, তার না হলে ওই মিসক্যারেজ হয় আর কি, আর প্রিটার্ম লেবার হয়ে যায়, মানে বাচ্চা যখন বেরোনোর কথা তার আগে বাচ্চা বেরিয়ে আসে। প্রিটার্ম লেবার হলে বাচ্চা তো ছোট বাচ্চা বেরোয়, তার অনেক হেলথ কমপ্লিকেশন সেগুলো হয়। সুতরাং প্রেগনেন্সি যদি আপনি প্ল্যান করেন তাহলে আপনি থাইরয়েড টেস্ট করে দেখে নেবেন আপনার থাইরয়েড ঠিক আছে কিনা, অথবা আপনি যদি প্রেগনেন্সি আপনার ডায়াগনোসিস হলো তাহলে আপনি সেটা নিজে থেকে চেক করে নেবেন, বা আজকাল তো ডাক্তারবাবুদের কাছে গেলে থাইরয়েড চেক করা হয়, সেটা দেখে নিতে হয়। এটা হচ্ছে প্রেগনেন্সির সঙ্গে হাইপোথাইরয়েডিজমের রিলেশন এবং তার ইমপ্লিকেশনটা বললাম। অনেক মা বোনেরা বার্থ কন্ট্রোল পিল মানে ওরাল কন্ট্রাসেপটিভ পিলস খান। তো এই ব্যাপারে আমি বলি, ওরাল কন্ট্রাসেপটিভ পিলস এটা তো একটা হরমোন পিল, এটা ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কম্বাইন্ড পিল। এই পিলে যেটা হয় হচ্ছে থাইরয়েড বাইন্ডিং যে প্রোটিন আমাদের ব্লাডে থাকে সেটা বেড়ে যায়। তো ব্লাডের মধ্যে থাইরয়েড হরমোন কমে যায়, কারণ এই প্রোটিনগুলোই থাইরয়েড হরমোনগুলোকে বাইন্ড করে নেয়। তাহলে ফ্রি থাইরয়েড হরমোন যেটা ফ্রি T3 ফ্রি T4 যেটা ইম্পর্টেন্ট মেটাবলিক ফাংশনের জন্য, সেটা কমে যায়। সুতরাং প্রেগনেন্সি OCP মানে ওরাল কন্ট্রাসেপটিভ পিলস যারা খান তাদের থাইরয়েডের ডোজটা বাড়িয়ে দিতে হয়। আবার যখন বার্থ কন্ট্রোল পিল তারা বন্ধ করবেন, মানে ওরাল কন্ট্রাসেপটিভ পিলস বন্ধ করবেন, তখন আবার থাইরয়েডের ওষুধের ডোজটা কমাতে হবে, সেটা ব্লাড টেস্ট করে TSH T3 T4 অথবা TSH ফ্রি T3 ফ্রি T4 এই টেস্টগুলো করে তখন কন্ট্রোল করতে হবে। এবার হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন। পুরুষ মানুষদের অনেক সময় ইরেকটাইল ডিসফাংশন হয়। এই প্রবলেমটা দেখা গেছে যাদের হাইপোথাইরয়েডিজম হয়েছে তাদের কিছু পেশেন্টের পাওয়া গেছে যদি সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম হয়, সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমে এই প্রবলেমটা হয়, কারণ পিটুইটারি গ্ল্যান্ড থেকে সেক্স হরমোনসগুলো বেরোয়, তো টেস্টোস্টেরন এগুলো কম বেরোয়। তো থাইরয়েড হাইপোথাইরয়েডিজমে যাদের ইরেকটাইল ডিসফাংশন আছে তাদের দেখা গেছে থাইরয়েড রিপ্লেসমেন্টের পরে, মানে থাইরয়েড ওষুধ খাবার পরে এই প্রবলেমটা অনেকটা কন্ট্রোল হয়ে গেছে। সুতরাং এটার সঙ্গে ওটা রিলেটেড, সেই জন্য আমি আলাদা করে এটা বলে দিলাম।
এবার আমরা ডায়াগনোসিসে আসি যে কী করে আমরা থাইরয়েড ডায়াগনোস করব। তো আমাদের এই প্রবলেমগুলো যদি কিছু যে সিমটমসগুলো হতে পারে সেগুলো যদি আমরা কিছু শুনি, তাহলে আমরা ব্লাড টেস্ট করলে দেখতে পাবো যে হাইপোথাইরয়েডিজম হয়েছে কিনা। এই ক্ষেত্রে TSH আপনার বেশি আসবে এবং T3 T4 কম আসবে। এটা হচ্ছে ডায়াগনস্টিক মেথড। এবারে আসি চিকিৎসাতে। থাইরয়েড নিজে থেকে কমবে না। খুব কম যদি আপনার হাইপোথাইরয়েডিজম থাকে তাহলে আপনি ওষুধ কিছুদিন অ্যাভয়েড করে দেখতে পারেন, কয়েকদিন বাদে সেই ব্লাড টেস্ট করে আবার দেখতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রেই থাইরয়েড রিপ্লেসমেন্ট থেরাপি ইজ দ্য ট্রিটমেন্ট। লিভোথাইরক্সিন এই ওষুধটা হাইপোথাইরয়েডিজমে ব্যবহার করা হয় এবং এই ওষুধ খেলে এবং সেটা খেতে হয়, সকালে খালি পেটে খেতে হয়। এই ওষুধ খাওয়ার পরে আধ ঘন্টা বা 40 মিনিট কিছু খাবার খেতে নেই, কারণ অ্যাবজর্পশন হয় না। এবং এটা ইউজুয়াল কনভেনশন এবং এটাই রুল যে থাইরয়েডের ওষুধটা সকালে খালি পেটে খেতে হবে। এবারে আমাকে পেশেন্টরা জিজ্ঞেস করেন যদি আমি ওষুধ না খাই তাহলে কি হবে, যদি কি প্রবলেম হবে ইফ হাইপোথাইরয়েডিজম ইজ নট ট্রিটেড। তাহলে এই প্রবলেমগুলো হবে মেন্টাল কনফিউশন, ইরিটেবিলিটি, ওয়েট গেইন, হেয়ার লস, স্কিন প্রবলেমস এবং সেক্সুয়াল প্রবলেমস, মেনস্ট্রুয়াল প্রবলেম এগুলো হয়। মহিলাদের হাইপোথাইরয়েডিজমে খুব বেশি ব্লিডিং হয়, খুব ফ্রিকুয়েন্ট এবং হেভি ব্লিডিং হয়। এগুলো সেই জন্য থাইরয়েডকে কন্ট্রোল করতে হবে এবং থাইরয়েডের প্রবলেম হলে আপনাকে ওষুধ খেতে হবে। এবং যদি খুব বেশি থাইরয়েড আছে, মানে থাইরয়েডের প্রবলেম আছে, আপনি ট্রিটমেন্ট করাচ্ছেন না, তাহলে অ্যাডভান্স থাইরয়েড প্রবলেম বা মিক্সিডিমা হয়। সেটা একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন, যেটাতে অ্যানিমিয়া হয়, বডি ঠান্ডা হয়ে যায়, হার্ট ফেলিওর হতে পারে, ডেথ হতে পারে। সেই জন্য সেগুলো অ্যাডভান্স কেস, মানে এটা খুবই অ্যাডভান্স একটা মিক্সিডিমা, থাইরয়েডের খুব অ্যাডভান্স একটা কমপ্লিকেশন, খুব কম দেখা যায়, কিন্তু এটা একটা পসিবিলিটি এবং এটা হয়। হ্যাঁ, থাইরয়েড ওষুধ সারা জীবনই খেতে হয়, কারণ থাইরয়েড দেখা গেছে যখন কম থাইরয়েড গ্ল্যান্ডটা হাইপো ফাংশনিং হয়, মানে কম পারফর্ম করছে, কম থাইরয়েড হরমোন সিনথেসিস করছে, তাহলে ওষুধটা তো সারা জীবনই আপনাকে খেতে হবে, কারণ থাইরয়েডটা তো সারা জীবনের মতোই উইক হয়ে গেল। আর অটোইমিউন থাইরয়েডাইটিসে কনস্ট্যান্ট থাইরয়েড ফলিকলস ডিস্ট্রাকশন হয়, মানে থাইরয়েড গ্ল্যান্ডের ভেতরের যে টিস্যু আছে সেগুলো নষ্ট হতে থাকে, ফলে ওষুধটাও সারা জীবনই খেতে হবে। হাইপোথাইরয়েডিজম আপনি প্রিভেন্ট করতে পারবেন না। আপনি যদি জানেন আপনার এলাকার জলে আয়োডিন কম আছে বা নুনে আপনার খাবারে আয়োডিন কম ঢুকছে বা কিছু, তাহলে আপনাকে আয়োডাইজ সল্ট খেতে হবে। কিছু ইডিবল সিউইড আছে সেগুলোতে আয়োডিন বেশি আছে, সেগুলো আপনি খেতে পারেন। আপনি হাইপোথাইরয়েডিজমের প্রিভেনশনের জন্য ডিম, মাছ, মাংস খেতে পারেন, যথেষ্ট পরিমাণে আয়োডিন আছে। সবুজ শাকসবজি, ফলমূলে আয়োডিন আছে, সেগুলো আপনি খেতে পারেন। মাশরুম খেতে পারেন। কি খাবেন না হাইপোথাইরয়েডিজম হলে? হাইপোথাইরয়েডিজম হলে ক্রুসিফেরাস ভেজিটেবলস আপনি খাবেন না। ব্রকোলি, বাঁধাকপি, কেল আর ব্রাসেল এগুলো আপনি খাবেন না, বাকি সব কিছু খেতে পারবেন। এই একটা মোটামুটি আমি আউটলাইন বলে দিলাম থাইরয়েড নিয়ে। অল পসিবল কোয়েশ্চেন্স এখানে তার আনসার আমি দিয়ে দিলাম। আপনাদের কিছু আরও প্রশ্ন থাকলে আপনারা জানাবেন, আমি সেগুলো জানাবো আপনাদের কমেন্টে। আপনারা ভালো থাকবেন, আবার আসবো। নমস্কার।